জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না, এটা থাকা সম্ভব না। আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে, তাদেরকে বিশ্বাস করেন। মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল, ইউনুস ঢুকলো, মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনার পতনের পর ধ্বংসস্তূপ বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুসকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী সেনাপ্রধান ওয়াকার ও বিএনপি দ্রুত নির্বাচনের ফয়সালার মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও নির্বাচনে অংশগ্রহণ সহ নানাবিধ মিশন তারা ভেতরে ভেতরে তৈরি করে রেখেছে। এদিকে বাংলার বিপ্লবী জনগণ চাইছে আগামী 5 বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের ব্যক্তিগত তথা বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা করার জন্য। আসলে বাংলাদেশটা কোন পথে এগোচ্ছে? বিপ্লবী সরকার হতে যাচ্ছে আগামী 5 বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস, যার ভোট অনলাইনে কিন্তু ব্যাপকভাবে গ্রহণ শুরু হয়েছে। এদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলো নির্বাচন নিয়ে যে চেঁচামেচিগুলো করছে, এটা নেহায়েত নির্বাচন বা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার নয়, বরং ভারতীয় নীতি ও আওয়ামী ফ্যাসিবাদের নীতি প্রতিষ্ঠার জন্যই তারা এই লড়াইটা করে যাচ্ছে। আসুন এর প্রুফ সহ আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। না, প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে কি জিনিস, এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত 15-16 বছর হাসিনা। হ্যাঁ, কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব, এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে, তাকেও আমি ক্র্যাশ করে দেবো। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিলেন, এবং প্রফেসর ইউনূসকে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে, পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী 50-100 বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না, কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিশম্যাটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি, আর নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিশম্যাটিক লিডার ছিল। তো এই জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে। আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন, কেমন পারফর্ম করবেন, ওনার সেই উদ্যমটা আছে কিনা। কিন্তু এটাকে উনি পিছনে ফেলে দিয়েছেন। উনি একেবারে তরুণদের মতোই একই গতিতে উনি দৌড়ে যাচ্ছেন, এবং মাত্র 8 মাস। আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনূস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে, তারা সবাই বলছে যে স্যার আর 5 বছর। কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে, আকুতি জানাচ্ছে? কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনূস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য, ভবিষ্যৎ শাসকের জন্য, এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার যতদিনই থাকেন, স্যার সামনের ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান, হোয়াট এভার, যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন, এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক, ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে, আমাদের এই মেধা, এই যোগ্যতা, এই ভিশন এটা তো নাই। সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসনকালটাকে, এবং যত তাড়াতাড়ি ওনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায়, এই চেষ্টা হয়েছে। এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে। এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না, কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি। হ্যাঁ, উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না, কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে। এটা একটা অসাধারণ
বিষয়। হ্যাঁ, আমি এটাকে তুলনা করতে চাই খোমেনির সাথে। খোমেনিও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন। হ্যাঁ, তো সেই প্রত্যাবর্তনের পর খোমেনি যেই ফিগার হয়ে উঠেছিলেন ইরানে, প্রফেসর ইউনূস ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন। এবং আমি আশা করি যে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এক, যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর ইউনূস, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার, এবং 2 নাম্বার হচ্ছে যে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর ইউনূস যেটা করেছেন, মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি, মোদির সাথে মিটিং এ কি বলেছেন। হ্যাঁ, এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই ছাড়তে চাইবে না। বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় মনে পরিষ্কার করা দরকার। ধরেন সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনূস আর বিএনপি কে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই জায়গাটা মনে হয় আমাদের পরিষ্কার করা উচিত। আমরা আলাদাভাবেও যখন কথা বলি, আমরা জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না, এটা থাকা সম্ভব না। আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে, তাদেরকে বিশ্বাস করেন। মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল, ইউনূস ঢুকলো, মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো, অন্যান্য কয়েক দেশের, তাও সেই মানে বড় কোনো দেশ না, ওই D8 ওই টাইপের দেশ না, মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে, তিনি আসার পরে সব দাঁড়ায় গেল, এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো। এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার, অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসা চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য। কত নাটক আমরা দেখেছি এই দেশে। ইউনূসকে তাদের ভাল লাগে না। তা আমার বক্তব্যের প্রথম পার্টটা আমি এটা দিয়ে শেষ করতে চাই। আমরা ইউনূসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চাই না। আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে, আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তোবা, যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনূসকে দরকার, কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব, এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে, এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনূসকে দরকার। এবং আমি আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও, যদি ইউনূস রাজি থাকে, ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত, যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে, মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে। যে যেমন ধরেন ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী, তার তো কোনো পাওয়ার নাই, কিছুই নাই, কিন্তু তারপরেও তার সম্মান সবার চাইতে উপরে, ওরকম ভাবে রাখা যাইতে পারে। এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনূসকে যেই অবজ্ঞা করা হয়েছে, তাকে আমরা এতদিন ধরে, যেটা দাদা বলেন, কাজে লাগাইতে পারিনি, আমরা মনে হয় তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূসের বৈঠকের পর থেকেই ভারতের কাঁপাকাঁপি শুরু হয়েছে এবং সেই ভারতেই অবস্থানরত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও এখন তার নিজের জীবন নিয়ে শঙ্কায় আছেন। এখন তিনি না পারছেন ভারতে থাকতে, না পারছেন বাংলায় ঢুকতে। কি হবে শেখ হাসিনার শেষ অবস্থা? বিস্তারিত আপডেট রিপোর্টে। বাঙালি জাতির একটা রোগ আছে, সেটা হচ্ছে ভুলে যাওয়ার রোগ। তো এই ভুলে যাওয়ার রোগটাকে কন্ট্রোল করার জন্য আমাদের বিগত রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য, কর্মসূচি এগুলো পালন করেছে। যেমন ধরেন, এত বছর যাবৎ, গেল 15 থেকে 17 বছর যাবৎ জামাতকে আওয়ামী লীগ সরকারের সময়টাতে রাজাকার হিসেবে যেভাবে উত্থাপন করা হয়েছে, এটাও কিন্তু একটা পার্ট অফ পলিটিক্স ছিল। কেন? আপনাকে একটা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। মাঠে কোনো শক্তি না থাকলে একটা কাল্পনিক শক্তি আপনার সামনে আনতে হবে, আর সেই শক্তির বিরুদ্ধেই কথা বলতে হবে। যাই হোক, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী ছিল রাজাকার, সেই কারণে ওই সময় এক ধরনের প্রচার প্রচারণা ছিল। এখন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়ে গেল, তো এরপর গত 7 মাসে 8 মাসে মানুষ অনেক কিছু ভুলে যাচ্ছে, এই ধারণা সরকারের। আর যার কারণে দেখবেন সরকার এবং তাদের যারা টিম বি আছেন, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বরাবরই শেখ হাসিনার যে কর্মকাণ্ড ছিল সেগুলো যেন মানুষ ভুলে না যায়, নানান টেকনিক তার অবলম্বন করে থাকেন। এবারে পহেলা বৈশাখে বা নববর্ষে ভিন্ন রকম ভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যাচ্ছে আমাদের নববর্ষ উদযাপন কমিটি। তবে এর পিছনে অবশ্যই আমাদের যারা সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন, অথবা জাতীয় নাগরিক পার্টির যারা আছেন, উপদেষ্টারা আছেন, তাদেরও কিছুটা তো কানেক্টিভিটি হয়তো বা আছে। কেন বললাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষকে উদযাপন করার জন্য, বরণ করে নেওয়ার জন্য নানান আয়োজনের পাশাপাশি একটা ভিন্ন রকম আয়োজন চলছে, যেটা আপনি স্ক্রিনের এক অংশে যে ছবিটা দেখেছেন,
এটাই হচ্ছে সেই ছবি। চেনা যায় তো কে এটা? শেখ হাসিনা। নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি, আর স্বৈরাচারের প্রতিকৃতি হিসাবে শেখ হাসিনার প্রতিকৃতিকেই বেছে নেওয়া হয়েছে। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি। চারুকলা অনুষদের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের প্রতিকৃতিটি তৈরি করতে ব্যস্ত দেখা যায়। প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী যিনি ভাস্কর্য আছেন মাহমুদুল হাসান, তার বক্তব্য, আমার এবারে নববর্ষের প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। আর এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই আমরা এই প্রতিকৃতি তৈরি করছি। এবারের ত্রিমাত্রিক প্রদর্শনী উপলক্ষে আমরা স্বৈরাচারের দৈত্যাকৃতির প্রতিকৃতি, লোকজ মোটিভের বাঘ এবং মাছে ভাতে বাঙালির ইলিশ মাছের অবয়ব রেখেছি। দর্শক, শিল্পমঞ্চ আর বস্তুর সমন্বয়ে গড়ে ওঠা স্থাপনা শিল্পের এই প্রদর্শনী থাকবে নববর্ষের বর্ণাঢ্য র্যালিতে। তবে এবার কি মঙ্গল শোভাযাত্রা দেওয়া হবে নাকি অন্য কোনো নামে হবে, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা সমালোচনা চলছে। যতদূর আমরা জানি মঙ্গল শোভাযাত্রা এবার থাকতে পারবে না, তবে ঈদের জামাতে হাতি ঘোড়া, তারপর হচ্ছে ওই যে মানে ঈদকে বরণ করতে গিয়া ওইগুলা এলাও করছি আমরা। তবে নববর্ষে মঙ্গল শোভাযাত্রা নামটা সম্ভবত থাকছে না। কেন? এখানে যারা তৌহিদি জনতা আছেন তাদের কিছুটা দাবি আছে। তো এই দাবির পরিপ্রেক্ষিতে সম্ভবত আপনার এবারের যেই নববর্ষের যে থিমটা, এটা শেখ হাসিনা ভিত্তিক থিম তৈরি হচ্ছে। আর মঙ্গল শোভাযাত্রার যে বিভিন্ন কার্টুন, ফেস্টুন, ব্যানার ট্যানার এগুলো যেগুলো দেখা যেত, সম্ভবত এবার এগুলো দেখা যাবে না। যাই হোক, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা যেমন একদিকে ক্ষুব্ধ হচ্ছেন এমন প্রতিকৃতি দেখে, অপরদিকে এনসিপি সহ অন্যান্য দলের, বিশেষ করে জামাত ইসলামের যারা আছেন তারা সবাই খুবই প্রশস্ত চিত্তে স্বস্তি পাচ্ছেন। এটাই রাজনীতির ফের, সময়ের ফের। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।